হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং আমরাও না বেশ ভালো আছি। তো তোমরা তো আমাকে সবাই চেনো, আমার নাম সাজিদা। আমি ধূপগুড়ি শহরে একটা ছোট্ট গ্রাম সোনাখালীর থেকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি। এখন বাজার ঘড়ি কাটায় 9টা। তো এখন থেকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করি যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কোথাও একটু, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখন যারা এখনও অবধি করোনি, এবং যারা করে দিয়েছে তারা একটা লাইক করে দিয়ে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে, কেমন? তো তোমরা তো জানতেই পেরে গেছো যে আমাদের ঘরে নতুন ফার্নিচার এসেছে। খাট নিয়েছি, একটা বক্স খাট, একটা আলমারি নিয়েছি, গডরেজ বলতে পারো, আমি তো আলমারি বলি। আর একটা হচ্ছে ফ্রিজ, একটা ম্যাট্রেস নেওয়া হয়েছে। তারপর রান্নাঘরের জন্য একটা নিয়েছি ঝুড়ি, আর শোয়ার ঘরের একটা কাপড় রাখার র্যাক নিয়েছি। তো এইগুলো জিনিস আমি নিয়েছি, সবগুলোই কিন্তু আমি টাকা দিয়ে নিয়ে এগুলো সব কিন্তু হচ্ছে ইএমআই ফাইন্যান্সে করা হয়েছে এগুলা। তো ওইদিন রাত্রিবেলায় প্রায় ওই 10টা নাগাদ গাড়ি নিয়ে এসেছিল, টোটো করে, দুটো টোটো করে এই জিনিসগুলো আনা হয়েছে। তারপর দুটো কর্মচারী এসেছিল, তারা কিন্তু এনে দিয়ে এখানে কিন্তু সেট করে দিতে দিতে রাত্রে প্রায় ওই 2টো থেকে 2:30 বেজে গেছে। তো ততক্ষণ অবধি আমরা ঘুমোইনি। হাজব্যান্ড আর আমি একদম মানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের কাজগুলো। আর ওদেরকে রেখে তো আর আমরা ঘুমোতে পারি না, সবাই ঘুমোচ্ছিল বাড়িতে যেহেতু, আর আমরা কিন্তু ওভাবে ছিলাম। তারপর তো হাজব্যান্ড তো চলে গেল গাড়িতে 2:30টার সময়, কাজও শেষ হয়ে গেল, ওরাও বাড়ি চলে গেল। আর এদিকে কিন্তু তোমার দাদাভাইও কিন্তু চলে গেল গাড়িতে। তারপরে আমি কি করলাম, যেভাবে পারলাম ওভাবে কিন্তু শুয়ে পড়লাম। বিশ্বাস করো, আমার ওই দিন রাত্রিবেলায় একটুও ঘুম ধরেনি, একটু ঘুমও আসেনি। ম্যাট্রেসটা নতুন ছিল আমার কাছে, মানে কিরকম জানি লাগছিল, মনে হচ্ছে যে আমি শুছি কি শুইনি এরকমটা লাগছিল। তো এভাবে তো সকালটা হলো। আর আজকে সকালটা একটু ভালোভাবে ঘুমিয়েছি। আর হ্যাঁ, আজকে হচ্ছে কিন্তু শবে মিরাজ। যারা যারা মুসলিম তারা জানো আজকে হচ্ছে শবে মিরাজ। শবে মিরাজ হওয়ার পর কিন্তু কয়েকদিন পর শবে বরাত হবে, তারপর কিন্তু আমাদের রোজা স্টার্ট হবে। তো আজকে শবে মিরাজ, তো তাই কিন্তু এদিকে কিন্তু সব কিছু বের করেছি ধোয়ার জন্য। দেখতেই পেলে সব কিছু গুছিয়ে নিয়েছি ধোবো বলে। ঘরদোর মুছবো, তারপর রান্নাঘরের উনুনটা মুছে নেব। তো আজকে অনেক কাজ, আবার জমিতেও যেতে বলেছে হাজব্যান্ড। আর ও আজকে একটু বাড়িতে আছে। ও নাকি আজকে লঙ্কার জমিতে, আলুর জমিতে একটু ওষুধ দেবে। জানোই তো, 1 সপ্তাহ পর পর কিন্তু আমাদের জমিতে ওষুধ দিতে হয়। তো এদিকে কিন্তু মেশিনটা স্টার্ট দিয়েছে, চার্জে দিয়েছে, আর ওষুধও নিয়ে এসেছে। আর আমি এদিকে তাড়াহুড়ো করে কাজগুলো করছি। তারপর তো রান্নাবান্না আছে, যতটা পারছি তোমাদের শেয়ার করব অবশ্যই। না, আর যদি না পারি তাহলে তো কিছু করার নেই। তোমরা তো জানো আমি খুব চাপের মধ্যে থাকি, তবুও যে অল্প অল্প করে যে তোমাদের জিনিসগুলো দেখাই, তো এটাই অনেক আমার কাছে মনে হয়। আর হ্যাঁ, যদি পারছি, যত তাড়াতাড়ি পারছি একটা অবশ্যই একটা স্ট্যান্ড নেব, তাহলেই কিন্তু আমি পারবো। তা না হলে কিন্তু আমি শ্যুটগুলো অত ভালোভাবে করতে পারছি না। তো এদিকে কিন্তু আমার ঘরটাও কিন্তু ঝাড় দেওয়া নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার গোদরেজটা কেমন লাগছে বলতো, এই আলমারিটা আমার তো খুবই ভালো লেগেছে। জানি না কারা কারা এই সমস্ত কালার পছন্দ করো কি না, কিন্তু আমার ব্ল্যাক বা ব্রাউন কালার, চকলেট কালারটা আমার খুবই ভালো লাগে। আর এই ফ্রিজটা দেখো কত সুন্দর না। এগুলো কিন্তু সব ইএমআই। আমাদের সেরকম সাধ্য নেই, আমরা সেরকম বড়লোক না যে এত টাকার জিনিস আমরা একবারে একদিনে 1 থেকে 1.5 লাখ টাকার জিনিস আনতে পারবো ঘরে। তো গরিব মানুষ আমরা, তো অল্প অল্প করেই নিতে হয়। হাজব্যান্ড বলল যে তোমার একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি। সত্যি কথা বলতে আমার এগুলো কোনোদিন স্বপ্ন ছিল না। কোনো দিনও আমি ভাবিনি যে আমি বক্স খাটে ঘুমাবো, আমার একটা আলমারি হবে, আমার ফ্রিজ হবে, কোনো দিনও ভাবিনি। মানুষের দেখেছি, মানুষ বাপের বাড়ির থেকে নিয়ে আসে, আমার তো সে কপাল নেই বাপের বাড়ির থেকে নিয়ে আসবো। হাজব্যান্ড আমাকে গিফট করলো, ভাবা যায়? সত্যি এত ভাগ্য করে আমি এত সুন্দর একটা বর পেয়েছি যে আমাকে এত ভালোবাসে, এতটা আমাকে সাপোর্ট করে, আমার জন্য এত চিন্তা ভাবনা করে। এখন বলছে নাকি তোমাকে আর কি লাগবে, তোমার সোনা গয়না এই সমস্ত জিনিসের দরকার, আমি ওগুলোও তোমাকে নিয়ে দেবো। একটু ধৈর্য ধরো, একটু আমাকে সময় দাও, সব কিছু তুমি পেয়ে যাবে। তারপর নাকি আমাকে একটা স্কুটি কিনে দেবে। কিন্তু ও তো জানে না যে আমি কি চাই। আমার থিঙ্কিংটা হচ্ছে আলাদা রকম। আমি এখন কিছুই ওর কাছে চাইনি, এগুলো সব ও নিজের ইচ্ছে নিয়েছে। ওর চিন্তাভাবনা যে আজকে আছি, কালকে থাকবো কি থাকবো না, এইভাবে কিন্তু ও জিনিসগুলো নেয়। আর আমি ভাবি ভবিষ্যতেরটা, আর ও কিন্তু প্রেজেন্টেরটা ভাবে। ও বর্তমানে কী করবে, কীভাবে খাবে, কীভাবে বেরোবে, কীভাবে কী করবে সেটা ভাবে। আর আমি কিন্তু ফিউচারটা নিয়ে ভাবি। ও বলে এত ফিউচার করো না, ফিউচার যে কী হবে আমাদের সেটা বলা মুশকিল। এখন আপাতত প্রেজেন্টটা তুমি চিন্তা করো। তো ওই যে ম্যাচিং করে না আমাদের থিঙ্কিং থটটা। তো যাই হোক, এদিকে চলে এলাম কিন্তু কাপড় ধুতে, আর ওদিকে হাজব্যান্ড কিন্তু মেশিনটা একটু নাকি ডিস্টার্ব দিচ্ছে, তো মেশিনটাই ওদিকে ঠিক করছে। তো এদিকে অনেক কাপড় ভিজেছি, সব কাঁথা কম্বল জামা কাপড় সব ভিজিয়েছি।
বাবু আবার এই প্যান্ট এনে দিয়েছে যে এটাও ধুতে বললো। আমি বললাম রাখ রাখ রাখ, চলে যাচ্ছে ও, আমি পাবো না তো ধুতে, আজকের মধ্যে এই অবধি। মানে এত কাপড় কি একদিনে ধোয়া যায়? বিশ্বাস করো, আমার ধুতে ধুতে না আমার হালুয়া টাইট হয়ে যায়। প্রতিদিন কাপড় কাচতে হয়, এক গামলা এক বালতি করে প্রতিদিন কাপড় বের হয় আমার। তো উপায় তো নেই, ধুতে তো হবে, যেহেতু ঠান্ডার মাস। শীতকাল তো, শীতকালে একটু কাপড় চোপড় বেশি ধুতে হয়, জ্যাকেট বলো জাম্পার বলো ওদেরই বেশি। তো এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তারপর আবার রান্নাঘরে আবার রান্না না করে আগে ভাবছি যে আগে উনুনটাই মুছে নেব। তারপর যদি হয় তাহলে গ্যাসের মধ্যে রান্না করব রাত্রে, যেহেতু যদি জুম্মা যায়, মানে মসজিদে যদি যায়, জানি না খাবার নিয়ে যাবে কি যাবে না, ভাত তরকারি নিয়ে যেতে হয় আমাদের এখানে শবে মিরাজে। তো মনে হয় এই বছর মানে এই মাসে মানে শবে মিরাজে আজকে মনে হয় নিয়ে যেতে হবে না, কালকে আমরা চাঁদা দিয়েছি মসজিদে। তো ওখানেই সব কিছু রান্নাবান্না হবে, পাক করা হবে। তো বাড়ির থেকে মনে হয় ভাত তরকারি নিয়ে যাওয়া হবে না। তো জানি না, হাজব্যান্ড আবার যাবে গাড়িতে, বিকেলবেলায় ওষুধ টষুধ দিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় গাড়িতে যাবে। আর বিশ্বাস করো, আমাদের বাড়ি থেকে কে যে যাবে জানি না, কিন্তু আমাকে তো রান্নাবান্না করতে হবে। তো ওদিকে আবার জানি না মাংস আজকে আবার দেবে কি দেবে না। তো এদিকে এই যে ক্যাথাটা দেখতে পাচ্ছ, এই ক্যাথাটা কিন্তু না আমার মানে ছোট হয়ে যাচ্ছে এই বিছানাটার জন্য। আমাকে এখন একটা বড় করে ওই সাইজের একটা মানে বড় খাটের জন্য একটা ক্যাথা সেলাই করতে হবে, সেটারও টাইম নেই আমার। যতদিন না বর্ষা আসছে, মানে বর্ষার দিনে আমার একটু কৃষিকাজের চাপ থাকে না অত একটা, আর যতদিন না লঙ্কা আলু এগুলো আছে ততদিন কিন্তু কিছুই করতে পারবো না। এখানে কাপড় ধুতে ধুতে আমি একদম হাঁপিয়ে গেলাম, এত কাপড় এত স্পিডে কাজ কেচে নিলাম। কারণ অনেক আরও বাকি কাজ আছে। তারপর হাজবেন্ড বললো যে তুমি জমিতে যাও নেই নাকি, লঙ্কার গাছে অনেক বথুয়া হয়েছে সেগুলোকে তুলতে যেতে বলছে। আমি কি করি আর কি না করি ভেবেই কুল পাচ্ছি না। তো যাই হোক, আজকে একটু যেতে হবে, একটু কাজবাজ করতেই হবে। তো ওদিকে আমি কাপড়গুলো জমিতে, সরি আমার এত জানি না কেন যে জিভটা এসে হচ্ছে, কাপড়গুলো মেলে দিয়ে এখানে চলে এলাম কিন্তু রান্নাঘরে। সব কাজই আমার একটু স্পিড হয়, কিন্তু এই যে মানে উনুন মোছা কাজটা, এটা কিন্তু খুব লেট হয়। ওই যে বললাম, কত কাটি, কত মাটি লাগাবো, আর কত যে কী করবো, ফিনিশিং টাচ আমার দিতে দিতেই কিন্তু ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা লেগে যায়। ভাবছি আজকে আবার একটু এসে যাবো, মেল যাবো। মেল বলতে যেখানে পাইপ বানানো হয় সিমেন্টের, ওখান থেকে ঘোলা বের হয়, মানে সিমেন্টের জল বের হয়, সেই জলগুলো বাড়ি এনে কিন্তু আমাদের এদিকে মানুষ মোছে। তো আমিও ভাবছি যে আমার রান্নাঘরে একটু মুছে নেবো। এত ধুলো হয় মানে ঝাড়ু দিতেই মানে কি হয়, সব ধুলো গিয়ে একদম আমার যে ঝুড়িটা নিয়েছে কাপড়, মানে যেখানে আমার বাসনপত্র থাকে সব জিনিস কিন্তু একদম ধুলো দিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো সবাই বলছে যে তুমি ঘোলা দিয়েই মোছো। তো দেখি যদি যাই আনতে পারি, সময় যদি পাই। কারণ ওখানে একটু তাড়াতাড়ি যেতে হয়, ১২টা থেকে কিন্তু বানানো স্টার্ট করে, ১ থেকে ১.৫ ঘন্টা বানায়, তারপর আর বানায় না। তো পেলে তো আনবো, আর না পেলে তো আর করার কিছু নেই, অন্য দিন যেতে হবে। তো এখানে কিন্তু আমি আগে উনুনটাই মুছে নিয়ে কিন্তু জমিতে যাবো। আবার হাসব্যান্ড কিন্তু আবার চলে গেছে, ভাতও খেলো না, সকালে চা খেয়েছে, ওই খেয়ে কিন্তু এখনও চলে গেছে জমিতে, ওখানে ও ওষুধ দিচ্ছে আলুর জমিতে। ১ সপ্তাহ হলো আলুর জমিতে ওষুধ দেওয়ার, কিন্তু এখনও অবধি দেওয়া হয়নি। তো আজকে কিন্তু ও ওষুধ কিনে এনেছে প্রায় ১,০০০ টাকার মতো, আজকে কিন্তু ও জমিতে ওষুধ দেবে। ওষুধ দেওয়া হয়ে গেলে তারপর আবার বিকেলবেলায় গাড়িতে যেতে হবে। তো তাই ও কিন্তু তাড়াহুড়ো করে চলে গেল, আর কিছু খেলেও না, বলছে যে না এখন খাবো না। ওই যে সকালবেলায় চিড়ে মুড়ি বিস্কিট এগুলো দিয়ে কিন্তু চা খেয়েছে তাই। তো ওদিকে দেখো ফাইনালি আমার নুনটা মোছা একদম কমপ্লিট, আর পুরো ঘরটা মুছিনি, কারণ আমি ভাবছি যদি ঘোলা আনি তাহলে ঘোলা দিয়ে মুছে নেব। তারপর কিন্তু চলে এলাম সোজা জমিতে, আলুর জমিতে। দেখছি যে ও ওষুধ দিচ্ছে, ওকে না বলেই কিন্তু আমি চলে যাব একদম ডাইরেক্ট হচ্ছে লঙ্কার জমিতে। এখান থেকে আমাদের আলুর জমি লঙ্কার জমি একদম পাশাপাশি। এটা নিচেরটা হচ্ছে আমাদের, উপরেরটা হচ্ছে আমার এক মিতা, মানে আমাদের মিতা বলতে পারো। ওদেরও আলুর গাছগুলো খুব ভালো হয়েছে, আশা করি যে খুব ভালো হবে আলুগুলো ফলন, এবং যদি ভালো ফলন হয় তাহলে অবশ্যই দামও হবে। আর ইনশাল্লাহ এবার আশা করছি যে আলুর দামটা একটু পাবো আমরা। যত যে খরচা করেছি যদি সেগুলো না ওঠে তাহলে তো লস হয়ে যাবে। তো চলে এলাম কিন্তু লঙ্কার জমিতে। এখানে দেখো লঙ্কার গাছগুলো কতটা বড় হয়ে গেছে জল দেওয়ার পর, ২ বার হলো লঙ্কার গাছে জল দেওয়ার। তো এখন ওই যে বথুয়াগুলো হয়েছে অনেকটা বড় হয়ে গেছে। তো হাজব্যান্ড বলেছে যে আমাকে লঙ্কার গাছের গোড়ায় যে বথুয়াটা আছে সেটা শুধু তুলে দিতে। যখন জমিটা শুকিয়ে যাবে তখন কিন্তু ও ক্লিজিন তো মেরেই দেবে, মানে বথুয়া মারা ওষুধ, কিন্তু লঙ্কার গোড়াটা তো দিলে দেওয়া যাবে না, ওখানে দিলে তো লঙ্কার গাছটাই মরে যাবে। তো সেটাই ভাবছি যে এসেছি তো একটু করেই যাই। তো এখানে দেখো লঙ্কার গাছে কতগুলো লঙ্কা ফলেছে, কিন্তু এখনও খুব জ্বালা, মানে ওটাকে বলে কচি, তেমন একটা বড় বা বেশি হয়নি, মোটা মোটা হয়নি। এগুলো তো ওজনই বাড়বে না, তাই কিন্তু এখন ছিঁড়বে না। এটা প্রায় আরও ১৫ দিনের মতো সময় লাগবে, তারপরে কিন্তু লঙ্কা ছিঁড়বে। আর এই একটা জমিতে লঙ্কা হয়েছে, বাকি ২টা জমিতে কিন্তু লঙ্কা হয়নি। আর এখানে দেখো আমি
ফোনটা এভাবে ধরেই কিন্তু এখানে আমি বথুয়া শাকগুলো তুলে দিচ্ছি। আর কি দেখো কচি কচি ছোটো ছোটো বথুয়া হয়েছে। এই বথুয়াগুলোর ভাজি বলো, ভর্তা বলো, এত টেস্ট করে, মানুষ পায় না এগুলো খেতে, মানে কিনে খেতে হয় তাদেরকে, তবু পায় না। আর এরকম টাটকা টাটকা বথুয়া শাক একদম জমির থেকে নিয়ে গিয়ে রান্না করলে যা টেস্ট লাগে না, মানে কী বলবো আর তোমাদের। তো আমারই সময় নিয়ে যেগুলো আমি রান্না করব নিয়ে গিয়ে, তো এগুলো এখন আগে কী করবো, তুলে ফেলে দিতে হচ্ছে। কত যে বথুয়া হয়েছে মানে বলার না। এগুলো আমি কয়েকদিনই হলো, মানে আমি এগুলো ঘই বেঁধেছি, কত বথুয়া ফেলে দিয়েছি, কিন্তু ওই যে ছোটো ছোটো যে বাচ্চাগুলো ছিল সেগুলো কিন্তু জল পাওয়ার পরে কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এগুলো এখন আবার দিচ্ছি সার ওষুধ, তো এগুলো কিন্তু অনেকটা একদম গাছের মতো হয়ে গেছে, লঙ্কার গাছের মতো বড় বড়। তো এগুলো থাকলে তো ক্ষতি হবে, তো তাই কিন্তু এগুলোকে আমি কিন্তু শুধু গোড়ায়, যে গাছের গোড়ার মধ্যে যে বথুয়াটা আছে, ঘাসটা আছে, সেটা তুলে দেবো। তারপর দেখো এখানে আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম, আর এত রৌদ্র পড়েছে, মানে কী বলবো আর তোমাদের। তো এভাবে কিন্তু এক হাতে ফোন ধরে আমি এখানে কাজ করছি, যতটা পারছি তোমাদের কিন্তু আমি সেটা তোমাদের দেখাচ্ছি। তারপর কিন্তু আসলাম এই জমিতে, নানির জমিটাতে, যেখানে আমরা আলু লাগিয়েছি। এখানকার আলুগুলো তেমন একটা ভালো ছিল না, কিন্তু এখন জল দেওয়ার পর দেখো এক সপ্তাহতে কী বড় বড় হয়ে গেছে চেহারাটা। জল পেলে না সব জিনিসই কিন্তু খুব ভালো হয় এবং পুষ্টিকর হয়। জল তো সবাই চায়, জল না হলে কিছুই হয় না। আর ওদিকে হাজব্যান্ড কিন্তু আবার ওষুধ দেওয়ার জন্য ওখানে ওষুধ ওগুলাচ্ছে, আর আমি এদিকে কিন্তু বাড়ি যাওয়ার জন্য বাড়ি যাচ্ছি, মানে এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। তো ওদিকে আমি হাজব্যান্ডকে বলছি আবার বাড়ি যাবো, আবার বাড়ি গিয়ে আবার রান্না করব, হাজব্যান্ড খাবে। তো তারপর দেখো বাড়ি আসলাম, চলে এসে কিন্তু বাড়ি এসে আগে স্নানটা করলাম, কারণ সত্যি কথা বলতে গেলে কালকে আমি স্নান একদম করার সময় পাইনি। ওই যে সারাদিন লেগে পড়েছি ঘরের এটা গোছাতে ওটা গোছাতে, সব কিছু ঠিকঠাক করতে, প্রায় একদম সন্ধ্যা হয়ে গেছিলো। তোমাদের কোনো শ্যুটও দেখাতে পারিনি, কোনো কিছুই আমি ক্লিপ আমি তোমাদের দেখাতেই পারিনি। তো তাই কিচ্ছু কালকে করিনি। আর আজকে ওই যে তার জন্য বাড়ি এসেই 1টা বাজে স্নানটা করে নিলাম আগে। তারপর এই যে কাপড়গুলো ধুয়েছি, সেই কাপড়গুলো ঘরে এনে সবগুলো দিকে কিন্তু আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। বিছানা করার বাকি আছে, কাপড় কতগুলো আছে সবগুলো কিন্তু ভাঁজ ভাঁজ করে রেখে দেবো। যেহেতু এখন আলনাটা নেই, তো ছোটো ছোটো করে কিন্তু ভাঁজ করে নিতে হবে, আর আমাকে ওই র্যাকটার মধ্যে রাখতে হবে। তো আজকে তো এই বিছানাটা নতুন বিছানাটা একটা এনেছি, এটাও আগেরই ছিল, কিন্তু এটা আমি যখন কেউ আসতো তখন বিছাতাম। তো এখন ভাবছি যেহেতু বক্স খাট নেওয়া হয়েছে, তো বক্স খাটে তো নতুন নতুন বিছানা বিছাতে হবে। তো তাই এখন চাদরটাকে চেঞ্জ করছি। এটা হচ্ছে আকাশি কালারের একটা চাদর, এটা কিন্তু এখন বিছিয়ে দেবো। তো সাথে থেকো। আর এদিকে কিন্তু তখন আমার চুল শুকায়নি বলে এভাবে ছেড়ে দিয়েছি। চুল এত ঝরে, মানে কি বলবো, বলার আর না। আর সারাদিনে যে কত রকমের মানুষ আসছে আমাদের বাড়িতে, মানে কি বলবো, আর সবাই জেনেছে যে আমাদের বাড়িতে নতুন ফার্নিচার এসেছে, কি কি এনেছি, সবাই দেখতে আসছে, পাড়া প্রতিবেশী তো কেউ আসছে, তো সবাইকে দেখাতে হচ্ছে, বাড়িতে থাকতে হচ্ছে। তো এভাবেই কিন্তু আজকে কিন্তু আমার দিনটা যাচ্ছে, মানে এই কয়েকটা দিন আমার এরকমই হবে। মানে নতুন জিনিস, আমাদের এদিকে গ্রামের কেউ যদি কিছু নিয়ে আসতো সেটা দেখার জন্য কিন্তু সবাই যায়। তো খুব ভালো লাগে যখন তুমি বাড়িতে কিছু নতুন কিছু আনো, আর সেটা দেখার জন্য তোমার আশেপাশের মামা মামি বলো, কেউ বলো, তো আসে, ভাবিরা আসে, বোনরা আসে, দিদিরা আসে, তো খুবই ভালো লাগে তাদের সঙ্গে কথা বলতে, তাদেরকে চা বানিয়ে দিতে, তাদেরকে সাথে একটু কথা বলতে, সুপুরি দিতে। তো এগুলো তো মানুষ, এটাই তো ভালোবাসা, তাই না বলো? যদি ভালোবাসা না থাকে তাহলে মানুষ কি আসতো না দেখার জন্য? তো এটাই মানে চলছে আমার। এত জিনিস এনেছে, সবাই বলছে এতগুলো জিনিস এনেছো, কিন্তু ভেতরের কথা তো আর কেউ জানে না, যেগুলো তো আমরা ফাইন্যান্সে এনেছি। আর এটা হাজব্যান্ডের জেদ ছিল, আমার কোনো ইচ্ছেই ছিল না। আমি বলেছিলাম ঘরদোর হবে, ভালোভাবে জমি কিনবো, বাড়িঘর বানাবো, তখন কিন্তু আমরা এগুলো কিনতে অ্যাফোর্ড করতাম। এখন দরকার ছিল না, এখন যেটা ছিল সেটাতে চলে যেত, কিন্তু হাজব্যান্ডের জেদ, ওর জেদের উপর দিয়ে তো আমি যেতে পারি না, যেটা ও বলে ও সেটাই করে। আর ইনকাম আমি করি না, ইনকাম ও করে। তো ও যেটা করবে সেটাই ভালো, ওর যেটা বলছে সেটাও ঠিক, আমি যেটা ভাবি সেটাও ঠিক। তো ওরটাই হোক। তো আমি আশা করে গিয়েছিলাম ফার্নিচারের দোকানে, কি হয়ে আসলোটা কি? আমি ভেবেছি 15 থেকে 20,000 টাকার বাজেটের কিছু জিনিস নেব। এখানে বাড়ি এসে দেখি 1,20,000-30,000 টাকার জিনিস নিয়ে আসা হলো। তো যেটা তুমি ভাববে সেটা কোনোদিনও হবে না, যেটা তুমি ভাববেই না তার অপোজিটটাই কিন্তু হয়। তো যাই হোক, আমারও কিন্তু খুব ভালো লেগেছে, কিন্তু এখন এই যে 8টা মাস কিন্তু আমাদের আমাদের ইএমআই চালাতে হবে। তো এটাই ভেবে ভেবে চিন্তা লাগছে, মানে আশা করি ভালোভাবে যেন এই দিনগুলো যায়, মাসগুলো যায়, ভালোভাবে যেন আমাদের সিভিলটা যাতে ভালো থাকে। কেননা এর সাথে কিন্তু আমাদের অনেক কিছু জড়িয়ে আছে। বন্ধন নিয়েছি আমরা, তার কিস্তি দিতে হয়। তো সবকিছু নিয়ে কিন্তু একটা টেনশনের মধ্যেই আছি। তো হাসব্যান্ড বলছে, "তুমি অত টেনশন করো না। বেশি টেনশন করলে আবার তোমার মাথা ব্যথা করবে।" তো এদিকে দেখো আমার বিছানাটা করা কমপ্লিট। কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে না বেতে? তো
আমার তো খুবই ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগছে। আর আমার ঘরে দেখো পুরো সব জিনিস একদম কাঠ কালারের, খুবই ভালো লাগছে আমার। জানি কেউ পছন্দ করবে, কেউ করবে না। তারপর আমি আর আমার যা মিলে চলে এলাম নানির বাড়ি। এটা হচ্ছে নানির বাড়ি, যেটা তোমায় দেখালাম শসার ক্ষেতটা। এটাতে একটু শাক তুললাম নানির বাড়ির থেকে। আর এদিকে কিন্তু আমি আর যা হচ্ছে আমার সামনে আছে, ওই যে জানছে যে আমি ভিডিও করছি বলে ও আসছে না ক্যামেরার সামনে। তো আর এদিকে দেখো শাকই নেই, অল্প একটু লাফা শাক পেলাম, সেটাই তুলে নিয়ে এখন বাড়ি যাব। তারপর দেখো এই যে শাক তুলে বাড়ি এনে এখানে কিন্তু বেছে নিচ্ছি। এখানে আছে লাফা শাক, ধনেপাতা, বথুয়া শাক, অনেক কিছু। আর হ্যাঁ, কালকে হচ্ছে রসুনের জমিতে একটা লেবার নিয়েছি। তো কালকে রসুনের অনেক ঘাস হচ্ছে, সেই ঘাসগুলোকে তুলে ফেলতে হবে। তো সঙ্গে থেকেও অবশ্যই, আশা করি তোমাদের ভালো লাগবে কালকের ভিডিওটাও। যদি দিতে পারি তো অবশ্যই, আর যদি না পারলাম তো সরি, মনে কিছু নিও না। তারপর শাকগুলো কিন্তু বাড়ি এনে এখানে বাছা শুরু করে দিয়েছে। আর ওদিকে ওদিকে কিন্তু আমাদের মিঠু ক্যাঁ 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 করে চিল্লাচ্ছে। তারপর সন্ধ্যা হয়ে গেল, চা না খেলে তো আবার হয় না। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলিনি, আমি কিন্তু গ্যাসটাকেও কিন্তু আমি রান্নাঘরে নিয়ে এসেছি। এখানে কিন্তু যেহেতু সব কিছু এখানে এনেছি, তো ভাবলাম যে রান্নাঘরে কিন্তু এখন গ্যাসেরটাও রান্নাঘরে নিয়ে আসা যাক। তো এখানে শিফট করেছি। এখানে আমি উনানের মধ্যেও রান্না করি, গ্যাসের মধ্যে একটু চাটা বানিয়ে নিই। তো এখানে আমার চা খেতে ইচ্ছে করছে, প্রত্যেক দিন আমার সন্ধ্যাবেলা করে চা তো লাগবে। আর ওদিকে কিন্তু উনানটা ধরিয়ে দিয়েছি, কিন্তু উনানটা ধরছে না। ওই যে দিনের বেলা ওখানে ভাত করিনি, মানে গ্যাসের মধ্যেই এসে, জমির থেকে এসে তাড়াহুড়ো করে গ্যাসের মধ্যে রান্না করেছিলাম। তো তো ওখানে এখন কিন্তু একটু উনানটা ধরছে না, যেহেতু আমি ধরিয়ে দিয়েছি ওদিকে। তবুও তো আগে চাটা বানিয়ে খেয়ে নেব, তারপর কিন্তু ওদিকে আমি উনুনটাকে আবার কিন্তু ধরিয়ে দেবো। তারপর তো রান্নাবাড়ি করব। আর কালকে আবার সারাদিন আমার রসুনের জমিতে যাবে। একটা লেবার নিয়েছি, একটা মামি আছে। আর তো মামি আর আমি, আমরা দুজনে মিলে কিন্তু কালকে রসুনের জমিতে একটু কাজ করব। তারপর যদি সময় পাই, তারপর আবার লঙ্কার জমিতে গিয়ে কিন্তু বথুর শাক তুলে নেব। তো এভাবে কিন্তু কাজগুলো করা হয় আমার। আর তোমার তো জানো আমার লাইফস্টাইল ব্লগ দিই, তো আমার লাইফস্টাইল ব্লগে তোমরা এই সমস্ত কিছু দেখতে পাবে, আমার বাড়ির কাজ, তোমার জমির কাজ। তো দুটোকে আমি মেনটেন করে রাখি, মেনটেন করে চলি, বলেই কিন্তু আমি অনেক হ্যাপি এবং আমি স্যাটিসফাই। এগুলোর জন্য কিন্তু একটা একটা টাইম সেটিং করতে হয়, সকালে কখন উঠবো, কখন কাজ করবো, এই কাজটা এই সময়ের মধ্যে করতে হবে। আর রান্নাঘরে যে ঝুড়িটা এনেছি সেটা তোমায় দেখোনি, এটাও দেখিয়ে নাও। এটা কেমন লাগছে আমার। আম, আর এদিকে দেখো চা বানানোটা এখনো হচ্ছে না। আর গ্যাসের মধ্যে না চা কিন্তু তাড়াতাড়ি একদমই হতে চায় না, খুব টাইম লাগে। আর তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। স্টার্ট না, শেষ করতে চাচ্ছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো আজকের মতো চলো, টাটা।